হ্যালো বন্ধুরা, এখন আমরা আমাদের বোর্ড পরীক্ষায় আসা খুব গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব এবং এটা বেশ একটা মজারও সমস্যা। এই ধরনের সমস্যা এক প্রকারে আমরা যদি বুঝতে পারি তাহলে আসলে বাকি যে কোনো ধরনের সমস্যা আমাদের সমাধান করতে বেশ সুবিধা হবে। তো চলো শুরু করে ফেলা যাক। তো আমাকে বলা হচ্ছে যে দুইজন কলা বিভাগের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে পাঁচজন বিজ্ঞান বিভাগের ছাত্র ও পাঁচজন কলা বিভাগের ছাত্রকে কত রকম একটি গোল টেবিলে বসানো যায় তা নির্ণয় করো। খেয়াল করো, এটা কিন্তু আমরা সেই যে বৃত্তাকার বিন্যাসের যে ধারণাটা পড়েছিলাম সেই ধারণার বা সেই সূত্র থেকেই আমরা সলভ করে ফেলতে পারবো, কিন্তু ছোট্ট একটা আমাদের শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে আমার রয়েছে পাঁচজন বিজ্ঞান বিভাগের ছাত্র ও পাঁচজন কলা বিভাগের ছাত্র। কলা বলতে আসলে আর্টস বোঝানো হয়েছে। তো আমার এই যে ছাত্ররা, এই ছাত্রদেরকে আমাকে এমনভাবে বসাতে হবে যে দুই ছাত্র পাশাপাশি না বসে। অর্থাৎ মনে করো তাদের পরীক্ষা নিচ্ছি আমি পরীক্ষার হলে দুই বিভাগের ছাত্রকে পাশাপাশি বসাতে চাই। অর্থাৎ একই বিভাগের দুইজন ছাত্র যেন পাশাপাশি বসে পরীক্ষার হলে পরীক্ষা দিতে না পারে, আমাকে সেটা নিশ্চিত করতে হবে। তো কিভাবে করব? চলো বোঝার সুবিধাতে আমরা একটা ছবি কল্পনা করে নিই আসলে বিষয়টা কীরকম হবে। মনে করো এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 একটু বেশি জায়গা হয়ে গেছে 9 এবং এটা ধরে নিচ্ছে 10। তো এই যে 10টা সিট বা 10টা আসন রয়েছে, এখানে আমাকে এমনভাবে বসাতে হবে যে দুইজন একই বিভাগের ছাত্র পাশাপাশি না বসে। ধরে নাও যে আমি প্রথমেই বিজ্ঞানের ছাত্রদের নিয়ে কথা বলছি। যেহেতু আমরা বিজ্ঞানের ছাত্রদের নিয়ে কথা বলছি, আমরা ধরে নিচ্ছি যে প্রথম 1 নাম্বার সিটে বা এই সিটটাতে আমরা একজন বিজ্ঞানের ছাত্রকে বসালাম। তাহলে এই নিয়ম অনুযায়ী বিজ্ঞানের ছাত্ররা আর কোথায় কোথায় বসতে পারবে? হ্যাঁ, দ্বিতীয় সিটে আর বসবে না, তৃতীয়, পঞ্চম, সপ্তম ও নবম। তাহলে খেয়াল করো কি হচ্ছে। তাহলে যে বিষয়টি হচ্ছে, আমরা কলা বিভাগের ছাত্রদের জন্য এই সবুজ চিহ্নিত করে দিই তাদের সিটগুলো, এই এবং এই। খেয়াল করো, একই বিভাগের ছাত্র পাশাপাশি নেই। অর্থাৎ একটা বিজ্ঞান একজন কলা বিভাগের, একজন বিজ্ঞান বিভাগের, একজন কলা বিভাগের, এভাবে করে বৃত্তাকারে তারা গোল টেবিলে বসে আছে। তো এভাবে যদি আমাকে বিন্যাসটা করতে হয়, আমাকে সেই বৃত্তাকার বিন্যাসের ধারণা অনুসরণ করে বলতে হবে যে এখানে ধরে নিচ্ছি যে প্রথম সিটটাতে আমরা একজন বিজ্ঞান বিভাগের ছাত্রকে বসালাম। তো বাকি বিজ্ঞান বিভাগের ছাত্রদের জন্য আমার সিট কয়টা বাকি রইল? 1 2 3 4। অর্থাৎ বাকি 4 জন বিজ্ঞান বিভাগের ছাত্রের জন্য আমার 4টা সিট বাকি রইল। সুতরাং আমরা এখানে কতভাবে তাদেরকে বসাতে পারি? তাদেরকে বসাতে পারি আমরা 4 ফ্যাক্টোরিয়াল উপায়, বা যদি আমরা সেই আমাদের যে ধারণাটা ছিল বৃত্তাকার বিন্যাসে সেখান থেকে যদি আমরা লিখতে পারি, তাহলে আমরা লিখবো এখানে 5 - 1 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিজ্ঞানের বিষয়ে ছাত্রদেরকে বসানো সম্ভব। এখন আর একটা জিনিস, আমরা বিজ্ঞান বিভাগের ছাত্রদের তো বসালাম, বাকি কারা রইল? বাকি রইল কলা বিভাগের ছাত্ররা। এই কলা বিভাগের ছাত্রদের জন্য রয়েছে 5টি সিট, এবং এই 5টি সিটে তারা কত উপায়ে বসতে পারবে? খেয়াল করো, এখানে কিন্তু একজনকে নির্দিষ্ট করে নিয়ে বসানোর পরে আবার আমার বৃত্তাকার বিন্যাস ভাবার কোনো প্রয়োজন নেই। আমার এই 5টি সিটে আমি 5 জন কলা বিভাগের ছাত্রকে যে কোনো উপায়ে যদি বিন্যাস করে দিই তাহলে আমার হয়ে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে আমার বিন্যাস হবে কলা বিভাগের জন্য 5 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এই 5টি সিটে 5 জন কলা বিভাগের ছাত্র 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে বসতে পারবে। তো এখানে আমরা বিজ্ঞান বিভাগের ছাত্রদের নিয়ে কথা বলেছি, তাই বলে এই না যে আমাকে যখন সমস্যাটি সমাধান করতে হবে সবসময় বিজ্ঞান বিভাগের ছাত্রদের নিয়ে করতে হবে। তুমি কলা বিভাগের ছাত্রদের প্রথমে একটি নির্দিষ্ট স্থানে বসিয়ে তারপর বিন্যাস চিন্তা করতে পারো কলা বিভাগের ছাত্রদের জন্য। এরপর অবশিষ্ট ফাঁকা স্থানগুলোতে একইভাবে বিজ্ঞান বিভাগের ছাত্রদেরকে বসাও, দেখবে যে একই উপায়ে তুমি 5 - 1 ফ্যাক্টোরিয়াল ও 5 ফ্যাক্টোরিয়াল উপায় পাবে। খেয়াল করো, এখানে ঘটনা দুটি কিন্তু পরস্পর ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ঘটনা। আমরা যে গণনার যে গুণন বিধি সম্পর্কে জেনেছি, যে বা মাল্টিপ্লিকেটিভ ল অফ কাউন্টিং জেনেছি, যে দুটি যদি স্বাধীন ঘটনা হয় তবে দুটি স্বাধীন ঘটনা একত্রে করার ক্ষেত্রে আমরা ঘটনা দুটি স্বতন্ত্রভাবে যা করা যায় তাদেরকে পরস্পর গুণ দিব। অর্থাৎ প্রথম ঘটনাটা যদি এ উপায়ে করা যায় এবং দ্বিতীয় ঘটনা বি উপায়ে করা যায়, তাহলে দুটি ঘটনা একত্রে এ ইন্টু বি উপায়ে করা যায়। সুতরাং প্রথম ঘটনা এখানে বলছি আমরা বিজ্ঞান বিভাগের ছাত্রদের বসানো, সুতরাং সেটা করা যাচ্ছে 5 - 1 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এবং দ্বিতীয় ঘটনা হচ্ছে আমাদের অবশিষ্ট 5টি স্থানে কলা বিভাগের ছাত্রদের বসানো, এবং সেটা করা যাচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে আমাদের এই ছাত্রদেরকে সবাইকে বসানোর জন্য আমাদের নির্ণয় বিন্যাস কতগুলো হবে? হ্যাঁ, নির্ণয় বিন্যাস হবে
5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, বা একে লিখতে পারি আমরা 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। এটাই হচ্ছে আমাদের উত্তর। সো এই সমস্যাটি আমি তোমাদের বোঝানোর জন্য বেশ সংক্ষেপে এখানে করলাম। চলো আমরা বিস্তারিত কিভাবে সলভ করতে পারি সেটা দেখে নিই। তো সমাধানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা এভাবে লিখব যে প্রথমে আমরা একজন বিজ্ঞান বিভাগের ছাত্রকে নির্দিষ্ট করে বসাই, বা একজন কলা বিভাগের ছাত্রকেও আমরা বলেছি বসানো যাবে, যে কোনো তোমার ইচ্ছা মতো একজনকে নির্দিষ্ট স্থানে বসাও। তাকে যে বসানো হয়ে গেল, অবশিষ্ট 4 জন ছাত্রকে একটি করে সিট পরপর 4টি সিটে বসানো যায়। অর্থাৎ আমরা দেখেছি যে 4 জন বিজ্ঞানের ছাত্রকে একটি করে সিট পরপর 4টি সিটে বসানো যায়, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি তাদের বসানো যায় 4 ফ্যাক্টোরিয়াল উপায়, বা সরাসরি আমরা এখানে বৃত্তাকার বিন্যাসে সেই সূত্র ব্যবহার করে লিখে দিতে পারি যে 5টি সিটে বৃত্তাকারে আমরা 5 জন বিজ্ঞান ছাত্রকে 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল উপায়ে আমরা বসাতে পারি। এবং কি বাকি রইল তাদের মাঝে 5টি ফাঁকা স্থান। এই 5টি ফাঁকা স্থানে এখন আর আমার বৃত্তাকার বিন্যাসে সে ধারণা ব্যবহার করার প্রয়োজন নাই, কারণ তারা 5টি স্থানে যে কোনোভাবে বিন্যস্ত হলেই আমার উদ্দেশ্য সার্থক হবে। তাই আমরা বাকি তাদের মাঝে 5টি ফাঁকা আসনে 5 জন কলা বিভাগের ছাত্রকে বসাতে পারবো 5p5 বা 5 ফ্যাক্টোরিয়াল উপায়। সুতরাং আমরা নির্ণয় বিন্যাস সংখ্যা পাবো 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বা 2880। সুতরাং এভাবে করে আমরা এই বিশেষ গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারবো। এটা কিন্তু আবারও মনে করিয়ে দেই পরীক্ষার জন্য এবং অনেক সময় ভর্তি পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা। তোমরা প্রয়োজনে নিজেরাও এই ধরনের বিভিন্ন সমস্যা নিজেরা চিন্তা করে সমাধান করার জন্য চেষ্টা করতে পারো। তো তোমাদের জন্য শুভকামনা রইল। আমাদের বিন্যাস অংশের যে বিভিন্ন সূত্র ও গাণিতিক সমস্যা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। এর পরবর্তী অংশ থেকে আমরা সমাবেশ এর বিভিন্ন ধারণা, সূত্র ও গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব।